এভরিওয়ান, ইসরায়েল ইরান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ আপডেটটা মূলত গত 24 ঘন্টায় আমরা পেয়েছি। এটা ভয়াবহ মানে ভয়াবহ কিরকম। ইউনাইটেড নেশনের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ ডিপ্লোমেট মোহাম্মদ সাফা গতকালকে তার টুইটারে এক সিরিয়াস পোস্ট করেছেন, যেখানে তেহরানের একটা ছবি দিয়ে তিনি ক্লিয়ারলি লিখেছেন যে 10 মিলিয়ন মানুষের যেখানে বসবাস করে সেই শহরে নিউক্লিয়ার রেডিয়েশনের প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারনালি অফিসিয়ালি। এবং তারা এই যে প্রস্তুতি নিচ্ছে এর পেছনের একমাত্র কারণ তারা ক্লিয়ারলি জানে ইরানে একটা নিউক্লিয়ার রেডিয়েশন হবে, এবং কিভাবে হবে সেটা অনেকভাবেই হতে পারে। প্রথমত, ইরানের ভেতরে যে নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে অথবা তাদের যে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার রয়েছে অথবা তাদের কাছে যে মজুদ করা নিউক্লিয়ার ফিউল রয়েছে অথবা সেন্ট্রিফিউজ রয়েছে, যেখানেই আপনি তাকান তার কোনো জায়গা থেকে তারা কোনো ধরনের রেডিয়েশন লেক হতে দিবে না। এটা ইরানের একমাত্র পলিসি, কারণ হচ্ছে তাদের দেশ তারা রক্ষা করবে। তাহলে নিউক্লিয়ার রেডিয়েশনটা আসবে কোথা থেকে? এটাই হচ্ছে লজিক্যাল পয়েন্ট। নিউক্লিয়ার রেডিয়েশন আসবে মূলত হচ্ছে ইউনাইটেড নেশন খুব ক্লিয়ারলি জানে ইউএসএ এবং ইসরায়েল মিলে ইরানে একটা নিউক্লিয়ার রেডিয়েশন ঘটাবে। সেটা নিউক্লিয়ার বম নিক্ষেপ করে হোক, কিংবা ইরানের যে নিউক্লিয়ারের মজুদ রয়েছে সেটা রেডিয়েশন ঘটিয়ে হোক, অথবা ইরানে যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখান থেকে রেডিয়েশন ঘটিয়ে হোক, যে কোনোভাবেই হোক নিউক্লিয়ার রেডিয়েশন ঘটানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং ইউএসএ। এবং সেই প্রস্তুতি নিউক্লিয়ার রেডিয়েশনকে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড নেশন। জাস্ট ইমাজিন করেন, ইউনাইটেড নেশন নিউক্লিয়ার রেডিয়েশন মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে। কিভাবে ঠেকাবে সেই প্রস্তুতি এখনো নেয়নি। আমি এটা নিয়ে এর আগের এক ভিডিওতে বলেছিলাম, তখনকার ইস্যুটা ছিল হচ্ছে আনঅফিসিয়াল এবং সেটা ছিল হচ্ছে নিউজ মিডিয়ার বলাতে অ্যাজাম্পশন। বাট এবার এটা হচ্ছে ইন্টারনাল অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ তার চাকরি ছেড়ে দিয়েছে গতকালকে, সে রিজাইন করেছে এবং সে বলেছে যে অফিসিয়ালি ইউনাইটেড নেশন ইন্টারনালি নিউক্লিয়ার রেডিয়েশন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। যখন ইউনাইটেড নেশন নিউক্লিয়ার রেডিয়েশন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে তার মানে হচ্ছে ভয়াবহ অবস্থা, ইন্টারনালি ভয়াবহ অবস্থা, খুব খারাপের দিকে যাচ্ছে। এবং আমরা হয়তো এই 21st সেঞ্চুরির প্রথম নিউক্লিয়ার রেডিয়েশন বা নিউক্লিয়ার স্ট্রাইক অথবা নিউক্লিয়ার ডিজাস্টার আমরা দেখতে পারি হচ্ছে তেহরানে অথবা ইরানের যে কোনো প্রান্তে। এটা মানে ভয়ঙ্কর ব্যাপার। জাস্ট প্রে ফর দেম, প্রে ফর ইরান। মানে কি হতে যাচ্ছে আসলে আমি আন্দাজও করতে পারছি না, এটা আমার কাছে ভয়ঙ্কর লাগছে। দেন নেক্সট যেটা হচ্ছে যে এরদোগান মূলত হচ্ছে মানে গ্লোবাল অবজারভারের রিপোর্ট অনুযায়ী এরদোগান ইন্টারনালি এক ধরনের থ্রেট দিয়ে বসেছে যে সে ইরানের পক্ষ হয়ে লড়াই করতে পারে। এর পেছনের কারণ কি? মানে আমেরিকা ইসরায়েলকে সে থ্রেট দিয়েছে। সো কেন? এটার পেছনের কারণ কি? সো শুনতে অনেক ভালো লাগবে যে তার্কি যদি ইরানের সাথে জয়েন করে তাহলে তো আমেরিকা ইসরায়েল আরো দুর্বল, ঠিক আছে, এটা গ্লোবাল পাওয়ার অনেক বড় হবে। বাট তার্কি হচ্ছে এন্টায়ার এই ইকোসিস্টেমে সবচেয়ে বড় দমুখাসাপ, মানে এন্টায়ার ইকোসিস্টেমে মিডল ইস্টের সবচেয়ে বড় দমুখাসাপ। এবং তার্কি হচ্ছে মানে এরদোগান হচ্ছে মুসলিম বিশ্বের সুলতান নামের জনিসিন্স, লিটারালি জনিসিন্স। সে একদিকে তো জায়নিস্টদের কমপ্লিটলি হেল্প করে, তাদের ইকোনমি টিকিয়ে রাখার ব্যাকবোন, তাদের এন্টার রেডার সিস্টেম যেটা মধ্যপ্রাচ্যে এখন পুরোপুরি আন্ধা হয়ে গেছে সেটা তার্কি থেকে পায়। আবার সে এখন ধমক দিচ্ছে হচ্ছে ইউএসএ কে যে সে ইরানকে হেল্প করবে না। ভাই, সে কখনো হেল্প করবে না, সে হেল্প করার মানুষ না। সে কেন এটা বলছে আমি আপনাকে ভেঙে বলি। মূলত হচ্ছে কুর্দি। আমেরিকা এবং ইসরায়েল মিলে গত 40 বছর বা 50 বছর ধরে মধ্যপ্রাচ্যে কুর্দিদের ব্যবহার করে যাচ্ছে, বারংবার ব্যবহার করেছে। সেটা ইরাক ওয়ারের সময় ব্যবহার করেছে, সিরিয়া ওয়ারের সময় ব্যবহার করেছে, অথবা গালফ কান্ট্রিগুলোর মধ্যে যে কোনো ধরনের কনফ্লিক্ট টিকিয়ে রাখার জন্য কুর্দিদের তারা বারবার ব্যবহার করেছে। ব্যবহার করে শুধুমাত্র আমেরিকা তার ফায়দা লুটেছে, তাদেরকে কখনো তাদের মানে যে পাওনা সেটা কখনো বুঝিয়ে দেয়নি। মূলত হচ্ছে কুর্দিরা একটা স্বাধীন রাষ্ট্র চায়। কুর্দিরা যদি স্বাধীন রাষ্ট্র চায় বা স্বাধীন রাষ্ট্র দিতে হয়, তাদের যে দাবি মানে জিওগ্রাফিক্যাল যে দাবি, সেই দাবির সবচেয়ে বড় অংশ হচ্ছে তার্কির অ্যানাতোলিয়া রিজন। তার্কির অ্যানাতোলিয়া রিজনের সাথে কিছু অংশ সিরিয়া, কিছু অংশ ইরাক এবং কিছু অংশ হচ্ছে মূলত ইরানের মধ্য থেকে আসে। এবং এই পুরো রিজনটাকে তারা একটা কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কুর্দিদেরকে যদি আমেরিকা আরো একবার ব্যবহার করে ইরানের বিরুদ্ধে লড়তে যায়, দ্যাট মিনস হচ্ছে এন্টায়ার রিজনের সবচেয়ে বড় ভিকটিম হবে কে? তার্কি। তার্কি মূলত হচ্ছে ভয়ে আছে যে তার অ্যানাতোলিয়া রিজন নাকি সে হারিয়ে ফেলে, এবং সেটা যেন কখনো না হয়। কুর্দিদেরকে যেন সে মোকাবেলা করতে পারে এবং কুর্দিদের বিরুদ্ধে যেন দাঁড়ানোর জন্য সে মূলত ইরানিয়ান সাপোর্টটাও পায়। সেই জন্য মূলত এখন সে একটা থ্রেট দিয়ে বসেছে ইসরায়েল এবং ইউএসএ কে, সে তার ইরানের হয়ে লড়াই করতে পারে। ভাই, জীবনেও তার এই মেন্টালিটি নেই যে সে ইরানের হয়ে লড়াই করবে। সে ওই লেভেলের মানুষই না, সে ওই লেভেলের মানুষই না। তার চেয়ে বড় স্বার্থপর মানুষ মানে মুসলিম ওয়ার্ল্ডে মরতে কম আছে, ঠিক আছে, লিটারালি জনিসেন্স। সো এখন আমি 3 বারই নামটা বলছি, সবচেয়ে ক্যারেক্টারলেস একজন মানুষের নাম বলছি, কারণ হচ্ছে এরদোগান। তাই এবার আসেন ইরানের অ্যাকচুয়ালি কি? কুর্দিরা ইরানের সাথে ফাইট করলে ইরান টিকাতে পারবে না। ইরান লিটারালি একটা গ্লোবাল ওয়ার লড়ছে। ইরান
ইরানের যে কুর্দি এটা খুবই ছোট অংশ, ঠিক আছে, খুবই ছোট অংশ ইরানের ওয়েস্টার্ন বর্ডার, এটা খুবই ছোট একটা অংশ মূলত হচ্ছে কুর্দি। এবং ইরান এটা লড়বে কি লড়বে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার কি মূলত এখন হচ্ছে এই জন্য সে মানে বায়না ধরেছে যে সে ইরানকে হেল্প করবে, আমেরিকার বিরুদ্ধে একটা হুঙ্কার ছেড়েছে। হুঙ্কার মূলত হচ্ছে শ্যাডো আওয়াজ, সে মূলত হুঙ্কার ছেড়েছে তার নিজেকে সেভ করার জন্য, নট দ্য রিজন সেভ করার জন্য। রিজনাল সেভ তো দূরের কথা, রিজনকে কিভাবে আরো ধ্বংস করা যায় সেই রাস্তা এরদোগানই সবার আগে তৈরি করেছে। এবং সেটা আজকে কালকে নয়, সেটা সিরিয়ান ওয়ার থেকে শুরু হয়েছে, এরদোগান সেটা তখন করেছে। সো সে ভয়ঙ্কর মানুষ, ঠিক আছে। ওকে, তার্কির ইস্যু আমি জাস্ট ছোট অংশে বুঝিয়েছি, সে সময় পেলে আমি আলাদা ভিডিও তৈরি করে দেখাবো যে কেন এরদোগান আসলে ইরানের অ্যালাইনমেন্ট তো বহু দূরের ব্যাপার, সে হচ্ছে কোন লেভেলে খারাপ মানুষ সেটা আমি পরে ব্যাখ্যা করবো আরেকবার। ওকে, এবার আসেন ইসরায়েল মূলত এই ওয়ার ইন্টেন্সিটি এখন আর হজম করতে পারছে না। মানে সাউদার্ন লেবানন বর্ডারে মূলত হিজবুল্লাহর সাথে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছে না। হিজবুল্লাহ গতকালকে কিরাত সিমোনাতে এসে নিজেদের ফ্ল্যাগ উত্থাপন করেছে, এবং একইভাবে কালকেও বেশ কয়েকটা ক্যাজুয়ালিটির রেকর্ড রয়েছে সাউদার্ন বর্ডারে, লেবানন সাউদার্ন বর্ডারে। সো ওই অংশে তারা খাবি খাচ্ছে। এদিকে হচ্ছে হুতি কালকেও মিসাইল ছুড়েছে, এবং ইরানের মিসাইল তো অলরেডি চলমান রয়েছে, প্রতি রাতে 2-3 ওয়েভ করে যাচ্ছে। এখন ইসরায়েল মূলত প্রথমবারের মতো আমেরিকাকে অনুরোধ করেছে তাদের একটা বেজ ইসরায়েলে স্থাপন করার জন্য। মধ্যপ্রাচ্যে যখন 13-14টা বেজ ইরান ধ্বংস করে দিয়েছে, তখন ইসরায়েল মূলত আমেরিকাকে গিয়ে রিকোয়েস্ট করছে তাদের একটা বেজ ইসরায়েলে স্থাপন করার জন্য। গত 80-90 বছরের ইতিহাসে ইসরায়েল কখনো আমেরিকার কাছে তাদের একটা বেস স্থাপন করার জন্য অনুরোধ তো দূরের কথা, মানে কোনো প্রয়োজনের কথাও বলেনি কখনো। আমেরিকান সাপোর্ট নিয়ে সারা জীবন টিকেছিল। কিন্তু এখন আমেরিকার অবস্থা এতটাই নাকানি চুবানিতে এসেছে যে মধ্যপ্রাচ্যে তো তার কোনো অবস্থান নেই। সো আমেরিকার মধ্যপ্রাচ্যে অবস্থান না থাকার কারণে মধ্যপ্রাচ্যের সবচেয়ে রিস্কি কান্ট্রি কোনটা? ইসরায়েল। সো ইসরায়েল এখন চাচ্ছে মূলত আমেরিকান একটা বেজ ইসরায়েলে যেন হয়। জাস্ট ইমাজিন করেন ইসরায়েলের অবস্থান কোথায় গেছে এবং আমেরিকার অবস্থা কোথায় গেছে, এবং আমেরিকার আই বলতে কোনো কিছু আর মধ্যপ্রাচ্যে রাখেনি ইরান। সো এই জন্যই আজকে ইসরায়েল মূলত আমেরিকার দোরগোড়ায় গিয়েছে যে তাদের একটা বেস তৈরি করার জন্য। এবার আসেন সাউদার্ন লেবাননের পর মূলত হচ্ছে আজকের সবচেয়ে অন্যতম ব্যাপার, ইরানে যেটা ঘটছে, তারা মূলত জাফাদা নামে একটা মানে কর্মসূচি চালু করেছে। জাফাদা কর্মসূচির মানে হচ্ছে স্যাক্রিফাইস লাইফ ফর দ্য কান্ট্রি, ঠিক আছে, মানে আপনি দেশের জন্য জীবন উৎসর্গ করবেন। দ্যাট মিনস হচ্ছে ইসরায়েল এবং ইউএসএ মিলে যে একটা গ্রাউন্ড অপারেশনের প্ল্যান করেছে, সেখানে ফ্রন্টলাইন যোদ্ধার প্রয়োজন হবে, এবং ইরান মূলত তার জাফাদা কর্মসূচি হাতে নিয়েছে যে সেখানে ইউথ জেনারেশন মূলত ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে লড়াই করার জন্য যোগ দিবে। সো এই একই জিনিস কিন্তু রেভলিউশনের সময় হয়েছে, এবং একইভাবে হয়েছিল হচ্ছে সাদ্দামের সাথে যখন ইরান যুদ্ধ হয়েছিল তখন। সো ইরানিরা তখনও নিজেদের জীবন উৎসর্গ করেছে, এখনো সেই লাইনেই আছে, হয়তো এখনো দিবে। অ্যান্ড লাস্ট এই লিস্টে যেটা বলবো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ফাইন্যান্সিয়াল টাইমসে একটা সাক্ষাৎকারে ডিরেক্টলি বলেছে, এবং যেটা আল জাজিরা নিউজ করেছে আজকে, যে সে ইরানের তেল চায়, তেলের পুরো কন্ট্রোল সে চায়, এবং সেটা অনেকভাবেই হতে পারে, খার্গ আইল্যান্ড হতে পারে কিংবা হরমুজ কন্ট্রোল হতে পারে, সে এটা চায়। সো এই পাগলের এখনো মানে মাথা থেকে ভূত নামেনি, সে হচ্ছে এখনো ইরানের তেল চায়। সো যে এই লেভেলের অ্যাগ্রেসিভ মুভমেন্ট নিয়ে ক্ষমতায় বসে আছে, এবং লিটারালি তার বিরুদ্ধে সারা ইউএসএতে আন্দোলন চলছে, সে ইরানের তেল চায়, এবং সে মনে করে যাচ্ছে এই তেল সাম্রাজ্যের মালিক সে হবে। সো যুদ্ধ এখন কোন লেভেলে আছে সেটা নিয়ে আপনি অলরেডি আন্দাজ করতে পারছেন, এবং তারা এখন সিভিলিয়ান টার্গেট করা শুরু করে দিয়েছে। গত 3-4 দিন ধরে ইউএসএ মূলত ওয়ারপ্লেন থেকে ল্যান্ডমাইন, মানে ছোট ছোট ল্যান্ডমাইন, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ল্যান্ডমাইন মূলত ইরানে ড্রপ করা শুরু করেছে। কালকে ইস্পাহানের বেশ কিছু ভিলেজে এবং সিরাজের বেশ কিছু ভিলেজে, আর তেহরানের একটা মাছের বাজারের কাছাকাছি এরিয়াতে মূলত এই ল্যান্ডমাইন পাওয়া গেছে, যেখানে সাধারণ মানুষ সেই ল্যান্ডমাইন, এত ছোট, মানে খুবই ছোট ল্যান্ডমাইন, এই ল্যান্ডমাইনে পা দিয়ে মানুষ হত্যার শিকার হয়েছে। এখন পর্যন্ত আমি গতকালকের রিপোর্ট পর্যন্ত জানি যে 5 জন ল্যান্ডমাইনে আঘাতে মৃত্যুবরণ করেছে, এবং কতগুলো ল্যান্ডমাইন পর্যন্ত ইরানে ড্রপ করেছে তারা। এটা ভয়ঙ্কর ব্যাপার, মানে এই ল্যান্ডমাইন খুবই ছোট, এটা যখন উপর থেকে ড্রপ করে এটা মাটিতে অলমোস্ট ডেবে যায়, এবং সেখানে সেই জায়গায় যখন কেউ গিয়ে পা দেয় সাথে সাথে এটা ব্রাস্ট করে। সো মানে
আপনি বুঝতে পারেন যে এই ল্যান্ডমাইনের এখন কি প্রয়োজন ছিল। মানে এখানে তো গ্রাউন্ড ওয়ার হচ্ছে না ইরানে, সো গ্রাউন্ড ওয়ার হচ্ছে না, কিন্তু ল্যান্ডমাইন দেওয়া হচ্ছে জনবহুল এরিয়াতে। তার মানে হচ্ছে ওদের টার্গেট হচ্ছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি। মানে শয়তানের যত ধারণা আছে, শয়তানের যত চাল আছে, ইসরায়েলের মাথা থেকে আসবে এগুলো, যে মানুষ কিভাবে হত্যা করা যায়, এবং ইরানের উপর সেটা এখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো এই ছিল ওয়ারের মানে গত 10-12 ঘন্টায় যতগুলো আপডেট আমি পেয়েছি সেগুলো। আমি যদি নেক্সট আরো কিছু পাই এমন সিরিয়াস কিছু, আমি অবশ্যই শেয়ার করবো। সো আল্লাহ হাফিজ।